সন্ধ্যাবেলায় তারানাথ তান্ত্রিক জপ করছিলেন বাড়িতে। এমন সময় বাইরের দরজায় জোরে জোরে আওয়াজ হতে লাগলো। কেউ যেন তাকে ডাকছে। বাবা, কেউ মনে হয় তোমাকে ডাকছে। দেখ তো মাকে, গলাটাও চেনা চেনা লাগছে। চারি দ্রুত এগিয়ে গেল দরজার দিকে। দরজা খুলে দেখে কিশোরী আর কয়েকজন মানুষ এসেছে। তারা কাউকে বেঁধে নিয়ে এসেছে। সে প্রচণ্ড ছটফট করছে আর চিৎকার করছে। ঠাকুরমশাই, ঠাকুরমশাই আছেন? হ্যাঁ হ্যাঁ আছেন, ভেতরে আসো। সবাই ভিতরে আসলে চারি ভালো করে দেখে যে সবাই মিলে বিভূতিকে আটকে রেখেছে। ও কেমন একটা যেন করছে। চলো, ওই ঘরেই বাবা আছেন। হ্যাঁ, সবাই সবাই নিয়ে আসো। সবাই হুড়োহুড়ি করে ঘরে ঢুকে পড়ল। তারানাথ প্রথমে কিছুটা চমকে উঠলেও পরে নিজেকে সামলে নিয়ে বলল, কি হয়েছে? আরে কিশোরী, তুমি? এনারা কি? তারানাথ তখনও বিভূতিকে দেখেনি। ঠাকুরমশাই, আপনিই বাঁচান। বিভূতি আজ দুপুর থেকে কেমন একটা করছে, আমরা সামলাতে পারছি না। আপনার কাছে নিয়ে এসেছি, আপনি কিছু একটা করুন। বিভূতি? তারানাথ এবার ভালো করে লক্ষ্য করল ওই বাঁধা লোকটার দিকে। দেখল বিভূতিকেই সবাই মিলে বেঁধে রেখেছে। আরে আরে বিভূতি, এই অবস্থা কেন? কি হয়েছেটা কি? আমাকে বলো তোমরা, তা না হলে আমি কি করব? কিশোরী বলো, অবস্থা ভালো লাগছে না। আমি ঠিক জানি না ঠাকুরমশাই, তবে আজকে দুপুর থেকেই ও এরকম করছে। কি জানি না কি হয়েছে ওর। তোমার সাথে এনারা কারা? এনারা আমার প্রতিবেশী। আমি এনাদের সাহায্যে বিভূতিকে এখানে নিয়ে আসলাম। আমি একা ওকে সামলাতে পারছিলাম না। কিছু একটা হয়েছে দেখুন তো ঠাকুরমশাই। তোমরা সবাই একটু সরে দাঁড়াও, এই জায়গাটা খালি করো। একটু একটু দূরে গিয়ে দাঁড়াও। আচ্ছা, এই তোমরা সরে আসো। তারানাথ বিভূতির কাছে গেল। বিভূতি তখনও ওই অবস্থাতেও ছটফট করছে আর চিৎকার করছে। তারানাথ কিছুতেই ওর হাত ধরতে পারছে না। অনেক চেষ্টা করছে কিন্তু কিছুতেই পারছে না। বিভূতি বাঁধা অবস্থাতেই সে লাফাচ্ছে। তারানাথ কিছুতেই ওর নাগাল পাচ্ছে না। অনেক চেষ্টা করে তারানাথ ওর হাতটা ধরল, কিন্তু হাত ধরতেই বিভূতি এক জোরে টান মেরে সরিয়ে নিল। বাঁধা অবস্থায় এত জোরে হাত টানলো তা দেখে তারানাথ ভাবনাতে পড়ল। তোমরা সবাই বিভূতিকে একটু চেপে ধরো। আমি ওকে ধরতে পারছি না। এরপর কিশোরী আর বাকিরা বিভূতিকে চেপে ধরল। তারানাথ বিভূতির হাত ধরল। এরপর কিছু মন্ত্র পাঠ করলো। কিছুক্ষণের মধ্যেই বিভূতি কিছুটা শান্ত হলো। এবার তারানাথ তাদের সবাইকে সরে যেতে বলল। সবাই সরে গেল। এবার তারানাথ আরো কিছু মন্ত্র পাঠ করল। বিভূতি ধীরে ধীরে কেমন একটা নিস্তেজ হয়ে পড়ল। এমন সময় বাইরে চারিদিকে ঝড় উঠল। দরজা জানালাগুলো খট 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 করে আওয়াজ করতে লাগলো। কেমন একটা হাওয়া ঘরের মধ্যে থেকে যেন ঘুরপাক খেতে লাগলো। তারানাথ এবার পাশের ঘরে গেল। বিভূতি তখনও নিস্তেজ হয়েই শুয়ে আছে।
এবার তারানাথ এসে একটা তাবিজ মতো কিছু একটা তার হাতে বাঁধতে যাবে, এমন সময় ওই সুতো বিভূতির হাতে স্পর্শ হতেই বিভূতি বীভৎস চিৎকার করে এক ঝটকা দিয়ে সরিয়ে দিল তারানাথকে। হঠাৎ করে এরকম ঘটনা ঘটবে কেউ ভাবতে পারেনি। ঘটনার আকস্মিকতায় সবাই কিছুটা ভয় পেয়ে উঠল। এবার তারানাথ উঠে জোর করে তার হাতে ওই তাবিজটা পরিয়ে দিল। বিভূতির আর্তনাদ আর ছটপটানি ক্রমশ বাড়তে লাগলো। তাবিজ বেঁধে দেওয়ার পর বিভূতি একবারের জন্য হাওয়াতে উঠে আবার মেঝেতে ধপ করে পড়ে গেল। এরপর আর কোনো নড়াচড়া নেই তার। ঠাকুরমশাই, এটা কি হলো? কিশোরী, কিশোরী, ওর মুখে একটু জল ছিটিয়ে দাও, ও ঠিক হয়ে যাবে। আমি এক্ষুনি জল এনে দিচ্ছি। চারি ঘর থেকে বেরিয়ে গেল, জল নিয়ে ঘরে আসলো। দে দে, আমাকে দে, আমি চিঠি দিচ্ছি। এই নাও। এবার কিশোরী বিভূতির মুখে জল ছিটিয়ে দিল। বিভূতি ধীরে ধীরে চোখ খুলল। আমি কোথায়? আরে বিভূতি, আমরা ঠাকুরমশাই বাড়িতে এসেছি। তুমি ঠিক আছো তো এখন? আমার কি হবে? আর কখন আসলাম? আর তোমরা এভাবে আমায় বেঁধে রেখেছো কেন? আরে ওকে আগে খোলো, তারপর কথা হবে। আরে আমার কি হয়েছিল যে এখন ঠিক থাকবো? তবে শোনো। কিশোরী দুপুর থেকে সব ঘটনা বলতে লাগলো বিভূতিকে, যে সে কি কি করেছে সব বলল। বিভূতি সব শুনে চুপ করে বসে থাকলো। এই তোমরা চলে যাও এবার। বিভূতি একটু স্থির হলে আমি ওকে নিয়ে বাড়ি চলে যাব। সবাই তারানাথকে প্রণাম করে চলে গেল। এখন আর কোনো ভয় নেই তোমাদের, বিভূতি একদম ঠিক আছে। তোমার এই অবস্থা হলো কিভাবে বলো তো? এটা সাধারণ ঘটনা তো নয়। ও এরকম করছিল কেন? আজকে ও একটা বিশাল বিপদ থেকে বেঁচে গেছে। দাঁড়াও, আগে ও বলুক। বলো বিভূতি, দুপুরে কি করেছো? দুপুরে কি কি করলাম? তোমার কি মনে নেই? নাকি মনে পড়ছে না? না মানে ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। আসলে আমি সকালে বেরিয়েছিলাম, ওই একটা বন্ধুর বাড়িতে গিয়েছিলাম। ও অনেক দিন ধরে বলছিল আজকে ছুটি ছিল, তাই ভাবলাম যাই। তো আমি পৌঁছালাম ওর বাড়ি। ওর বাড়িতেও ছিল না, তো বেশিক্ষণ না বসে বেরিয়ে এসেছিলাম। তারপর ওর বাড়ি থেকে বেরিয়ে আমি একটু দূরে একটা মনোরম জায়গা দেখতে পেলাম। সেখানে একটা পুকুরের চারিদিকে ছোট ছোট গাছ ছিল। জায়গাটা অসম্ভব সুন্দর। আমি ভাবলাম হাতে সময় আছে, আমি একটু বসে নিই। এরকম প্রকৃতির মাঝে বসার সুযোগ আমার খুব কমই হয়, তাই বসেছিলাম। তবে হ্যাঁ, ওই জায়গাটা কেমন অন্যরকম ছিল। ওখানে বসে মনে হচ্ছিল যেন আমি অন্য কোনো জগতে পৌঁছে গেছি। এই জগৎ থেকে সম্পূর্ণ আলাদা। এই ব্যস্ততার মধ্যে এরকম শান্ত পরিবেশ যেন অন্য জগতে নিয়ে গেছিল আমাকে। আমি বসে থাকতে থাকতে জামাতে কিছু একটা পড়েছিল, তাই আমি পুকুরের জল দিয়ে জামাটা মুছে ওখান থেকে বেরিয়ে আসি। তারপর তো আমি আর কিছু জানি না, আর কিছু মনে নেই ঠাকুরমশাই। তুমি বাড়ি আসলে কি হবে? আমি আমি কিছু জানি না, আমার কিছু মনে নেই আর।
মনে থাকার কথাও না। কিভাবে মনে থাকবে? সজ্ঞানে করলে তো মনে থাকবে। আমার জামাতে নোংরা পড়েছিল, আমি তাই ওই জল দিয়ে জামা পরিষ্কার করেছিলাম। আচ্ছা, বুঝলাম। আসলে তুমি ভুল করেছো ওই জলে হাত দিয়ে। কেন? বিষবক্ষ নামে পিশাচ তোমার মধ্যে ঢুকেছিল। ওরা জলে বাস করে। নিজেরা ওরা বাইরে আসতে পারে না, কিন্তু জলে কেউ স্পর্শ করলে আর রক্ষা নেই। ওরা সেই মানুষের মধ্যে ঢুকে যায়, তারপর আর রক্ষে নেই। তোমাকে তাড়াতাড়ি ওরা এনেছিল বলে এখন সুস্থ আছো, না হলে কি হতো কে জানে। কি ভয়ঙ্কর! কিন্তু ওই পিশাচ কি আবার আসবে না? তার কোনো কথা আছে? না, আসবে না। ও নিজের জায়গায় চলে গেছে। আবার কেউ যদি এভাবে তাকে জাগায় তবেই সে আসবে, না হলে সে ওখানেই থাকবে। ওকে না ডাকলেও আসবে না। তোমার এই ঘটনায় বিভূতি, আমার একবারের কথা মনে পড়ল। এই পিশাচের সাথে তখন আমার পরিচয় হয়েছিল। উফ, কি ভয়ঙ্কর ছিল সেই অভিজ্ঞতা। আজকের পিশাচ তার সম্পূর্ণ ক্ষমতায় আসেনি, তাই এত সহজ হলো তোমার থেকে ওই পিশাচকে তাড়াতে। যদিও সম্পূর্ণ ক্ষমতায় আসতো তাহলে এই জায়গা ধূলিসাৎ হয়ে। কি বলছেন ঠাকুর মশাই? ঠিকই বলেছে। ওর ক্ষমতা সম্পর্কে তোমাদের কোনো ধারণা নেই। আপনি বললেন এর আগে এই পিশাচের সাথে আপনার পরিচয় হয়েছিল। তার ঘটনাটা কি বলতেন একটু? আজকে না, আজকে না। বিভূতির ওপর দিয়ে যা গেল তারপর আজকে আর নাই বলি। তোমরা কালকে আসো। না না ঠাকুর মশাই, আমি ঠিক আছি, আপনি বলুন। আচ্ছা বেশ, তুমি যখন বলছো তবে শোনো। তারানাথ বলতে শুরু করলো। ঠিক সেই সময় চারি ঢুকলো। আমি তোমাদের জন্য চা নিয়ে এসেছি। এটা খেতে খেতেই তোমরা কথা বলো, কেমন? চা দিয়ে চারি বেরিয়ে গেল। তারানাথ এবার শুরু করলো। তোমরা তো জানো আমি বিভিন্ন জায়গায় ঘুরেছি। সেখানে কত জায়গায় কত পিশাচের থেকে মানুষকে বাঁচিয়েছি। এই ঘটনা হলো ওর মধ্যেই একটা। অনেক দিন ঘুরে ঘুরে আমি পৌঁছলাম এক গ্রামে। আচ্ছা মা, এটা কোন গ্রাম? বাবা, এটা বিকাশপুর গ্রাম। আপনাকে তো ঠিক চিনলাম না বাবা। আসলে মা, আমি একজন সাধক। অনেক গ্রাম ঘুরে এখানে এসে পড়েছি। প্রচন্ড ক্লান্ত আমি। যদি আপনি আমায় আজকে রাতের জন্য থাকার একটু ব্যবস্থা করে দিতে পারেন তো খুব ভালো হয়। আমি সাধক শুনে মহিলাটি আমাকে প্রণাম করে, তারপর বলে, বাবা আপনি আসুন, আপনি আমার বাড়িতেই আজকের দিনটা কাটান। এটা আমার সৌভাগ্য। না না মা, এভাবে বলবেন না। আমি সাধারণ একজন সাধক। আসুন বাবা। মহিলাটি তারানাথকে বাড়ির একটি ঘরে নিয়ে গেল। ঘরটা বেশ বড়। তারানাথ চারিদিকে ঘুরে দেখল। ঘরটাতে জিনিসপত্র কম, কিন্তু গোছানো সব। বিছানা আছে আর কিছু আসবাবপত্রও রয়েছে সেখানে। বাবা আপনি একটু দাঁড়ান, আমি জল নিয়ে আসছি, পা ধুয়ে নেবেন। মহিলাটি চলে গেল আর কিছুক্ষণ পর একটা ছোট কলসি করে জল নিয়ে আসলো। এরপর ঘরের পাশের দরজা খুলল। আসুন বাবা। তারানাথ দেখল ওটা একটা বারান্দা এবং তার সামনে চাষের ক্ষেত, আর ডান দিকে কিছুটা দূরে একটা পুকুর বা জলাশয় রয়েছে। পা ধুয়ে নিন বাবা, আর এই নিন
এটা দিয়ে মুছে নিন। এরপর ঘরে ঢুকে মহিলাটি আবার দরজা বন্ধ করে দিল। বাবা আপনি বিশ্রাম করুন, আমি কিছু আহারের ব্যবস্থা করছি। বলে মহিলা বেরিয়ে গেলেন। আবার কিছুক্ষণ পর ফিরে আসলো। বাবা এটুকু এটুকু গ্রহণ করুন, এটুকু গ্রহণ করুন। আবার এইসব কেন মা? না বাবা, সামান্য ফল আছে, না করবেন না। এবার বাইরে থেকে আর এক মহিলার কথা ভেসে আসলো। কিরে শিলা, জল আনতে যাবে তো? এরপর তো সন্ধে হয়ে যাবে, চল তাড়াতাড়ি। আসছি বাবা, আপনি আহার গ্রহণ করুন, আমি আসছি। আর আমি যাওয়ার সময় পঙ্কজকে রেখে যাচ্ছি, আপনার কিছু লাগলে আপনি ওকে বলবেন। মহিলাটি বাইরে এসে এবার বলল, চ রে, আর কত দেরি করবি? একটু দাঁড়া, এই পঙ্কজ, পঙ্কজ। আসছি মা। শোন, একজন সাধু বাবা এসেছেন, উনি আহার গ্রহণ করেছেন। এখন যা, গিয়ে দেখ কিছু লাগবে কিনা। আমি না আসা পর্যন্ত এইখানেই থাকবি। আচ্ছা। আচ্ছা, তোর বাড়িতে সাধু বাবা এসেছেন না? হ্যাঁ, এই তো আজকেই, একটু আগেই। আমাদের সাথে দেখা করা? আগে জল নিয়ে আসি চল, না হলে দেরি হয়ে যাবে। হ্যাঁ চল চল। মা, আমি এবার গেলাম। ওদিকে বিজন আর সপ্তক বসে আছে। যা, তাড়াতাড়ি আসবি। আর হ্যাঁ, বাবা কোথায়? উনি ওই পিছনের বারান্দায় বসে আছেন। এবার তো আমাদের সাথে দেখা করা। শিলাদেবী বাকিদের নিয়ে তারানাথের কাছে গেল। বাবা, এনারা আমাদের গ্রামের মহিলা, আপনাকে দর্শন করবে বলে এসেছে। সবাই চলে গেলে শিলাদেবী বললেন, বাবা একটা কথা বলবো? বলুন মা। বাবা আপনি ভেতরে বসুন, এখানে বারান্দায় বসবেন না। আর সন্ধ্যার পর এই দরজা খুলবেন না। কেন মা? না মানে না মা, আপনি আমায় নিঃসংকোচে বলুন। আসলে বাবা, আমাদের গ্রাম খুব আনন্দ মুখর ছিল, সবাই একসাথে মিলেমিশে থাকতাম। কিন্তু হঠাৎ কি যে হলো কে জানে, কিছুই জানি না। গত এক সপ্তাহে 4 জন বীভৎসভাবে খুন হয়েছে। কি তার কারণ কেউ কিচ্ছু জানে না। আমরা গ্রামবাসীরা মিলে ঠিক করেছি আর সন্ধ্যার পর আমরা কেউ বাড়ি থেকে বেরোবো না। তাই আপনাকে বলা। আপনারা জানার চেষ্টা করেননি কেন হচ্ছে? না বাবা। আচ্ছা বাবা, আপনি না বিশ্রাম নিন, আমি আসছি। আর দরজা বন্ধ করে ভিতরে বসুন। আচ্ছা মা, এখানে এই জলাশয় ছেড়ে আপনারা এত দূরে কোথায় জল আনতে গেছিলেন? আসলে বাবা, যে কটা ঘটনা ঘটেছে সব ওই পুকুরের ধারে হয়েছে, তাই আমরা কেউ আর ওই পুকুরে যাচ্ছি না। ও আচ্ছা। আমি আসছি বাবা, আপনি বিশ্রাম নিন। আমি যদি কোনোভাবে সাহায্য করতে পারি আমাকে অবশ্যই বলবেন। আচ্ছা বাবা। শিলাদেবী চলে গেল। তারানাথের নাকে এবার সেই গন্ধটা আসলো, তবে খুব হালকাভাবে। এই গন্ধ এখানে কেন? এটা তো হওয়ার কথা না। তবে এখানেও কি আবার কোনো, দেখা যাক কি হয়। সেদিনের মতো দিন শেষ হলো। তেমন কিছু হলো না, তবে মাঝরাতে তারানাথের হঠাৎ ঘুম ভেঙে গেল।
তখন আবার সেই গন্ধ তার নাকে আসলো, এবার কিন্তু জোরালোভাবে। সে চিন্তায় পড়ে গেল, এত জোরালোভাবে এই গন্ধ কেন আসছে? তবে কি সে যা ভাবছে তাই? এবার সে শুনল কিছুটা দূর থেকে জলে কিছু একটা পড়ার শব্দ হচ্ছে। এত রাতে জলে কিছু পড়ার শব্দ আসছে কোথা থেকে? আর তার সাথে ওই গন্ধটা। তারানাথ নিজের মনে কিছু মন্ত্র পাঠ করতে লাগলো। সেই সময় বাইরে জোরে হাওয়া দেওয়ার শব্দ হলো। যাই তো, দরজা খুলি। পাশের ঘর থেকে শিলাদেবী তারানাথের ঘরের দরজাতে টোকা দিতে লাগলো আর ডাকতে থাকলো, বাবা, বাবা, আপনি ঠিক আছেন? আরে মা, আপনি আপনি এখানে কেন? বাবা, কি একটা শব্দ শুনলাম, ওই দরজাতে ঢিল না কি? আপনি চিন্তা করবেন না মা, আপনি গিয়ে শুয়ে পড়ুন, আমি দেখছি। আর যত শব্দ হোক বাইরে আসবেন না, যান আপনি। আচ্ছা বাবা। তারানাথ দরজা খুলল, দেখল শুধু অন্ধকার, কোনো কিচ্ছু নেই। আবার তারানাথ মন্ত্র উচ্চারণ করতে লাগলো, কিন্তু এবার না আসলো গন্ধ, না কোনো কিছু। আর কিছুই হলো না। সেই সময় তারানাথের মনে হলো তাহলে কি আর কিছু হবে না? তারানাথ আবার ঘরে চলে আসলো। পরের দিন সকালে চেঁচামেচি শুনে তারানাথের ঘুম ভাঙল। আরে এত চেঁচামেচি কিসের? তাহলে কালকে রাতে কি কিছু হয়েছে? যাই বাইরে গিয়ে দেখি তো। তারানাথ বাইরে আসলো, দেখলো সামনে ওই পুকুর ধারে গ্রামবাসীর ভিড় জমেছে। শিলাদেবী নিজের বাড়ির বারান্দায় বসে আছেন মাথায় হাত দিয়ে। এবার তারানাথকে দেখে উনি উঠে দাঁড়িয়ে বললেন, বাবা দেখুন, আজকে আবার একজনকে মেরেছে। কি হচ্ছে, কি হচ্ছে বাবা এসব আমাদের গ্রামে? কি হয়েছে? ওই আমাদের পাশের বাড়ির ছেলেটাকে আজও ঠিক একইভাবে মেরে দিয়েছে। আর আজকেও পুকুরের ধারেই ঘটনাটা ঘটেছে। আমি একবার দেখে আসি। তারানাথ ঘাটটার দিকে গেল। তারানাথকে দেখে মানুষজন সব সরে গেল। সবাই সরে যেতে সে দেখল পুকুর পাড়ে একটা গাছের পাশে একটা ছেলের দেহ পড়ে আছে। কি বিভৎসভাবে তাকে মেরেছে! ছেলেটা চিৎ হয়ে পড়ে আছে আর তার চারিদিকে ভেসে আছে রক্ত। ছেলেটার চোখগুলো ভয়ার্তভাবে তাকিয়ে রয়েছে। দেখলেই গায়ে শিহরণ জাগছে। ছেলেটার বুকের চারদিকটা নীল হয়ে আছে আর মাঝখানটা গর্ত হয়ে আছে। তার সে দৃশ্য দেখে আর চোখ ফেরানো যায় না। সব গ্রামের মানুষ সেখানে উপস্থিত আছে, কিন্তু তারানাথ এর নাকে সেই গন্ধ জোরালোভাবে আসতে থাকলো। তারানাথ আরও এগিয়ে গেল, ছেলেটার খুব কাছে গিয়ে তাকে ভালো করে পরীক্ষা করলো তারানাথ। সেই সময় হঠাৎ করে শিলাদেবী বলে উঠলেন, বাবা, এই নিয়ে 5 জন একইভাবে মারা গেল। আমাদের গ্রামে কার ছায়া পড়েছে তা বুঝতে পারছি না। আপনি কিছু করে আমাদের বাঁচান বাবা, আপনি আমাদের বাঁচান। এইভাবে চলতে থাকলে আমাদের গ্রাম তো একেবারে শূন্য হয়ে যাবে। আমরা কেউ থাকবো না বাবা, কেউ থাকবো না। আপনি কিছু একটা করুন। আমি দেখছি কি করা যায়। ইতিমধ্যে গ্রামের মোড়ল নির্মলেন্দু শেখর চট্টোপাধ্যায় সেখানে উপস্থিত হলেন। কিছু লোক তাকে সমস্ত ঘটনা জানায়। তিনি কিছুটা ভাবনা চিন্তা করে বললেন, তোমরা সবাই মিলে ঠিক করলে রাতে বেরোবে না। তবে এ কেন বাড়ি থেকে বেরোলো? কি কারণে বেরিয়েছিল? কি করব আমি, তুমি বলো? ঝাঁটা হাতে ছুটবো রাতে?
সব গ্রামবাসী মোড়ল মশাইকে তারানাথের কথা বলল। শিলা দেবীও বললেন, মোড়ল মশাই, উনি অনেক দূর থেকে এসেছেন, উনি ঠিক পারবেন এই বিপদ থেকে আমাদের বাঁচাতে। বাবা, আপনি আমাদেরকে বাঁচান এই সংকট থেকে, না হলে এই গ্রামের কেউ বাঁচবে না। কিছু করুন বাবা, কিছু করুন। আমি চেষ্টা করব, আপনাদেরকে আমি বাঁচাবই। তার আগে আমাকে একটু সময় দিন। বাবা, কিছু জানতে পারলেন? হ্যাঁ, একটা পিশাচের কবলে পড়েছে এই গ্রাম। কি পিশাচ? কিভাবে হলো বাবা, কিভাবে হলো? এটা বিষপক্ষ পিশাচ। এরা জলে থাকে, একা একা এরা বাইরে আসতে পারে না, কিন্তু কিছু ঘটিয়ে আপনাকে এই জলের কাছে এরা আসতে বাধ্য করতে পারে। কলসি হঠাৎ সন্ধেবেলায় ভেঙে যাওয়া, এরকমই আরো অনেক রকমের কাজ এরা করতে পারে। তো এর থেকে বাঁচার উপায় একটাই, তাকে তাড়ানো। আর সেই এই পুকুরের জলেই আছে, অন্য কোথাও না। কি বলছেন বাবা, এই পুকুরেই? হ্যাঁ, এই পুকুরেই। তারা নিজেরা কিছু তেমন করতে পারে না, কিন্তু তাদের বাসস্থান অর্থাৎ এই জলকে কেউ স্পর্শ করলেই তারা নিস্তার নেই। একদম তার শরীরে প্রবেশ করবে আর তার বুকে পুরো বিষ ছড়িয়ে দেয়, তারপর বুকটাতে গর্ত করে সব নিয়ে চলে যায়। এই পুকুরের জল শুকলে আপনারা সব কিছু দেখতে পারবেন। জলের তলায় সব জমা আছে। কি ভয়ঙ্কর! এর থেকে বাঁচার উপায় কি বাবা? এর থেকে বাঁচার উপায় জানতে আমি সাধনায় বসবো আজকে। কোথায় বাবা? আচ্ছা, এই গ্রামে কোনো মন্দির আছে? আছে বাবা, ওই পূর্ব দিকে একটা মন্দির আছে। ওইখানে আমি পুজোতে বসবো। আমার কিছু লাগবে পূজার সামগ্রী। আমি সব আপনাকে পাঠিয়ে দেব। আজকে রাতে আমি পূজায় বসবো, আর কেউ হাজার দরকার পড়লেও বাড়ি থেকে বেরোবেন না, এটা আমার অনুরোধ। আপনি তো বাইরে থাকবেন বাবা। আমি মন্দিরে থাকবো, সেখানেও ঢুকতেও পারবে না। শুভ শক্তির শক্তি অশুভ শক্তির থেকে অনেক বেশি হয়। সেখানেও একবার গেলেও সেখানেই শেষ, আর বাঁচতে পারবে না। আচ্ছা বাবা। আমার কিছু জিনিস লাগবে, সেটা আপনাকে জোগাড় করে দিতে হবে। বলুন বাবা, কি কি লাগবে? আমি আজকেই বিকেলের মধ্যে সব কিছু এনে দেব। মোড়ল মশাই, আমার পূজার জন্য নদীর ধারের মাটি, 11টি মাটির বড় পাত্র, 11 কিলো ঘি, 11টা চন্দন কাঠ, নিম, বেল, জবা, আম, অপরাজিতা ও সর্পগন্ধা গাছের সব কটার 11টা করে পাতা, ছোট 11টি ঘট ভর্তি জল, 11 কৌটো সিঁদুর, ধূপ, ধুনো আর 11 শিশি সর্ষের তেল আর 11টা প্রদীপ। ব্যাস, আপনি এইগুলো এনে দিন। বাকি যা লাগবে আমি নিয়ে নেব। আচ্ছা, আমি আজকের মধ্যেই এনে দেব। আচ্ছা, আমি একটু আসছি। গ্রামের মন্দিরের দিকে একটু ঘুরে আসি। আমি বিকেলের দিকে এসে জিনিসপত্রগুলো নিয়ে যাব। তারানাথ চলে গেল। গ্রামবাসীরা নিজেদের মধ্যে কথাবার্তা বলতে লাগলো। বিকালে তারানাথ আসলো। মোড়ল মশাই সব জোগাড় করে রেখেছিলেন। আসুন বাবা, আসুন, আমি সব রেখে দিয়েছি। আচ্ছা। এই বাবু, তুমি একটু যাও তো, বাবার এই জিনিসগুলো মন্দিরে গিয়ে দিয়ে এসো। বাবা, আপনি যান ওর সাথে। আমি যেটা বলেছিলাম সেটা মানবেন। কেউ রাতে বাড়ির বাইরে বেরোবেন না। যত কাজ থাকুক না কেন, কেউ যেন বাড়ির বাইরে না বেরোয়। আমি খেয়াল রাখবো বাবা। আমি আর বাবু সব জিনিসপত্র নিয়ে মন্দিরে এলাম। দিনের আলো নিভে এসেছিল, আকাশে চাঁদ উঠেছে। চাঁদের আলোয় মন্দিরের চাতালের কিছুটা হলেও দেখা যাচ্ছে। আমি ওইখানেই বসলাম। ওইখানে আমি আমার পুজো সম্পন্ন করব। আর 3 দিন পর পূর্ণিমা, তাই চাঁদের আলোতে যথেষ্ট আলোকিত হয়েছিল মন্দিরের চারপাশটা। ওখানের চারপাশটা কিছুটা পরিষ্কার করে একদম মাঝে পূর্ব দিকে মুখ করে বসলাম। আমি সব জোগাড় করতে শুরু করলাম। এরপর সময় মতো আমি পূজা শুরু করলাম।
প্রথমে আমি মন্ত্র পড়ে গাত্র বন্ধন করে নিলাম। প্রথমে 11টা প্রদীপ ছেড়ে নিলাম। এবার নদীর মাটি দিয়ে তার উপর 11টি জল ভর্তি ঘটগুলো প্রতি প্রদীপের সামনে রাখলাম। আম পাতাগুলো সব ঘটের উপর দিলাম। সব 11টা বড় পাত্রতে সব রকমের একটা করে পাতা রেখে মন্ত্র পড়ে আমি পুজো শুরু করলাম। প্রায় ভোরবেলায় আমার সাধনা শেষ হয়। আমার সাধনার সময় কোনো রকম কোনো ঝামেলা সেদিন হলো না। আমার সব গোছাতে গোছাতে সকাল হয়ে গেছিল। তো তারপর আমি গ্রামে আসলাম। এসে দেখলাম গ্রামের সব মানুষ জটলা করে দাঁড়িয়ে আছে। মোড়ল মশাইও আছেন। আমি এগিয়ে গেলাম। বাবা, বাবা কিছু জানতে পারলেন ওই পিশাচকে কিভাবে তাড়াতে হবে সেটা নিয়ে? হ্যাঁ, জানতে পেরেছি, কিন্তু সেটা মানতে পারা অনেক কষ্টসাধ্য। হ্যাঁ, আপনি বলুন বাবা, কি কি আমাদের পালন করতে হবে? আজকে বিকেলের পর আর কেউ ঘর থেকে বেরোবেন না, ভুলেও বেরোবেন না। সন্ধ্যেবেলায় প্রদীপ জ্বালাবেন, আর যা হয়ে যাক প্রদীপ যেন না নেবে। যত হাওয়া দিক আর যাই হয়ে যাক প্রদীপ যেন না নেবে। কোনো ঘরের প্রদীপ যেন না নেবে। ঘরের জানলা দরজা বন্ধ করে বসে থাকবেন রাতের 3য় প্রহর পর্যন্ত। আর যতক্ষণ পুজো করব ততক্ষণ আপনারা কেউ জানলা বা দরজা কিছু দিয়ে কোনো রকম উঁকি দেবেন না। এই নদীর ধারে যজ্ঞ করব আমি। এখানেই ওই পিশাচকে আটকে রাখবো আমি, এই জলেই। আর আপনারা ভুলেও এই জলে কোনোদিন হাত দেবেন না। ধীরে ধীরে এই পুকুরের জল একদিন শেষ হয়ে যাবে। তারপর এই পুকুর পরিষ্কার করে আপনারা নতুনভাবে জল ভরে এই পুকুর ব্যবহার করতে পারবেন। সন্ধ্যার পর কোনো বাড়ি থেকে কোনো শব্দ যেন না আসে। কোনো কথা বলবেন না, শুধু প্রার্থনা করবেন। আজকেই কি পিশাচ তাড়ানোর কার্যক্রম শুরু হবে বাবা? হ্যাঁ, আরেকটা কথা আমি আবার বলছি, আমার একার নয়, সবার চেষ্টায় কিন্তু এই পিশাচকে তাড়ানো সম্ভব। কেউ কোনো ভুল করবেন না। একটা সামান্য ভুল কিন্তু ভয়ঙ্কর পরিণতি আনতে পারে, সেটা মনে রাখবেন। নিশ্চয়ই বাবা, নিশ্চয়ই, আমাদের সব মনে থাকবে। মোড়ল মশাই, আপনি আমাকে আরো কিছু জিনিস এনে দিতে পারবেন? বলুন বাবা। আমার একটি সম্পূর্ণ বেল গাছ লাগবে, যে বেল গাছে ন্যূনতম 2বার বেল ধরেছে। সেটাকে ওই পুকুরের ধারে বসাতে হবে। আর তার উপর ওই পুকুরের ধারের মাটি, নদীর ধারের মাটি দিয়ে তৈরি 11টি ঘট, 11টি প্রদীপ, নদীর মাটি, আর যেখানে যেখানে মানুষজন মারা গেছে সেই জায়গার মাটি দিয়ে তৈরি 31টা পাত্র, ধূপ, ধুনো, প্রদীপ চালানোর জন্য আর যজ্ঞের জন্য মোট 31 কিলো ঘি, জবা, নীলকণ্ঠ সহ 9 রকমের ফুল, 11 ঝুড়ি, 3 ঝুড়ি বেলপাতা, মাত্র একবার বেল হওয়া বেল গাছের লম্বা 31টা কাঠ, আর যজ্ঞের জন্য 51টা, লোহার বল 21টা, বেলপাতা সহ 9 রকমের পাতা মিশিয়ে 3 ঝুড়ি, কাঁচা পানের পাতা 21টা, সুপারি 21টা, সাদা সর্ষে 11 কিলো, নদীর জল বড় 3 ঘট, কঙ্কালের খুলি 3টে, বালি, গ্রামের সবচেয়ে উত্তরের তেঁতুল গাছের মূল, গ্রামের যে কোনো প্রান্তের শেওড়া গাছের মগডাল আর মূল, এইগুলোই লাগবে। আর গতকালের পুজোর ফুল আর যজ্ঞের ছাই, ওগুলো আমার কাছে আছে। আপনি যে কটা পারবেন এনে দিন, আমি বাকিগুলো নিয়ে আসবো। আচ্ছা, আমি দুপুরের মধ্যে আপনাকে এইসব আনিয়ে দেব। ঠিক আছে, আমি কিছু জিনিস জোগাড় করে নিয়ে আসছি। তারানাথ সব জিনিস নিয়ে ওই পুকুর পাড়ে নিয়ে গেল। সব গ্রামবাসীরা নিজেদের ঘরে চলে গেল। তারা সবাই নিজেদের ঘরে গিয়ে জানালা দরজা বন্ধ করে দিল। সন্ধ্যায় সবাই প্রদীপ জ্বালল। তারানাথও নিজের জোগাড় শুরু করতে লাগলো।
আমি সব কিছু গুছিয়ে নিয়ে কিছুটা জলে মন্ত্র পড়ে জলটা নিচের আর ওই বেল গাছের চারিদিকে ছড়িয়ে দিলাম। বেল গাছ ভালো করে নদীর জল দিয়ে ধুয়ে নিলাম, তারপর নিচের গাত্র বন্ধন করে নিলাম। কিছুক্ষণের মধ্যেই আকাশ থেকে ভয়ঙ্কর কালো হয়ে এসেছে। আমি নিশ্চিত হলাম আজ কিছু হবেই। একটা বড় যজ্ঞের জন্য বেল কাঠ গুছিয়ে জায়গা করলাম। আজকে মন্দিরে নয়, পুকুরের সামনের জায়গায় উত্তর পশ্চিম ঈশান কোণে যজ্ঞ করব। আমি গাত্র বন্ধন করার পর যজ্ঞ করা শুরু করব, এমন সময় একবার জোরে বাতাস এসে সব ওলট পালট করে দিল। ধুলোতে ভরে গেল চারদিক। আবার সেগুলো সব গুছিয়ে নিয়ে আমি শুরু করলাম। আমার যজ্ঞ শুরু হতেই শুরু হলো তাণ্ডব। এবার আমি আমার সব উপকরণগুলোকেও মন্ত্রজালে আবদ্ধ করলাম। আমি যজ্ঞের মন্ত্র আরম্ভ করতেই দেখি আমার দিকে গাছের ডাল, ইট আরো কত কি ছুড়ল, কিন্তু ও শক্তি তখনও অত হয়নি যে আমার মন্ত্রকে ভেদ করতে পারবে, কারণ আমি ওর থাকার জায়গাতে তখনও স্পর্শ করিনি। এবার আরো ঝড় উঠল। এবার যেন মনে হলো একটা ধুলোর কুণ্ডলী চারিদিকে ঘুরতে লাগলো। বেল গাছটা জোরে জোরে তুলতে লাগলো, কিন্তু আমি কিছুতেই থামিনি। প্রায় 1 ঘন্টা এভাবেই কষ্ট করে যজ্ঞ শেষ করলাম। আগুন আমি নিভতে দিইনি। এবারে আগের দিনের পুজোর যজ্ঞের ছাই, আগের দিনের পুজোর ফুল আর আজকের যজ্ঞের ছাই দিয়ে আর নদীর মাটি দিয়ে কুণ্ডলী বানালাম। এবার আসল কাজ শুরু হবে আমার। আমি এবার একটা কুণ্ডলী ওই পুকুরের জলে ছুঁড়ে দিলাম। তীব্র আর্তনাদে কেঁপে উঠল চারিদিক। ঝড় আরো বেড়ে গেল, চারিদিকে বজ্রপাত আরো বাড়ল। ধুলোতে চারিদিক ভরে গেল। প্রচন্ড আর্তনাদ করে প্রথমে আস্ত পাথর ছুঁড়ে আমার দিকে। আমার মন্ত্রের কাছে ওটাও হার মানে। আমি বুঝতে পারছি ও আমার চারিদিকে ছুটে বেড়াচ্ছে, কিন্তু ও আমাকে ছুঁতে পারছে না আমার মন্ত্রের বলে। ও এবার মরিয়া হয়ে উঠল, একটা মাধ্যম খুঁজে নিয়ে কিভাবে আমার মধ্যে প্রবেশ করতে পারে। আমি এবার 5টা প্রদীপ জ্বালালাম, ওই আগুন যাতে না নেভে তার ব্যবস্থা করলাম। ঠিক এই সময় আমি 3 বার সজোরে শঙ্খধ্বনি দিলাম। ও আরো রেগে গেল। দেখলাম ও এবার অন্য সব বাড়িতে ঢিল পাথর ছুঁড়তে লাগলো। আমার মন্ত্রের জোরে ওই বেল গাছের থেকে পাতা ঝরে পড়লো। সেই পাতা বেটে আমি ওই কুণ্ডলিতে মাখালাম। এবারও ওর শক্তি এখন শীর্ষে পৌঁছে গেছে। ওই শক্তির কাছে আমার শক্তির লড়াইয়ে আমার শক্তি অনেকটা পেরে উঠলেও শেষে পেরে উঠল না পুরোপুরি। অনেক চেষ্টার পরেও ওর সাথে পেরে উঠলাম না আমি। ওর একটা পাথর আমার মাথায় এসে লাগলো, সোজা মাথা ফেটে রক্ত বেরিয়ে গেল। এবারও তীব্র আর্তনাদ করে আমার শরীরে প্রবেশ করলো। আমি বুঝতে পারলাম। এবার আমার মাথা কেমন করতে লাগলো, বুকটা ভার হয়ে আসলো। ও আমাকে ভিতর থেকে আরো চেপে ধরতে লাগলো। আমি তখনও মন্ত্র উচ্চারণ করতে থাকলাম। আমার দম বন্ধ হয়ে আসলো। এবার আমি ওই কুণ্ডলী আমার ওই মাথার ফেটে যাওয়া জায়গায় দিলাম। আমার পুরো বুকে ওই কুণ্ডলীর মাটি লাগালাম। এবার ভিতরের চাপ কমতে লাগলো। মনে হলো ও বাইরে আসতে চাইছে। আবার ঝড় শুরু হলো। ও বেরিয়ে এসেছে। এবার রাগে ও আমাকে চড়ে ছুঁড়ে ফেললো। আমি প্রায় 6-7 হাত দূরে গিয়ে ছিটকে পড়লাম। আমার গায়ে আঁচড় লেগে রক্ত বেরোতে লাগলো। এবারে দেখলাম ওই বেল গাছটা ও তুলে ফেলেছে। ও আমার দিকে তাক করেছে। ঠিক সেই সময় আমি ওকে দেখতে পেলাম। কি বিভৎস দেখতে! ধুলোর ঝড়ের মধ্যে আমি দুটো লাল রক্তবর্ণ গোল গোল চোখ দেখতে লাগলাম। সে চোখগুলো জ্বলছে। ধূসর বর্ণের শরীর অস্পষ্টভাবে ভেসে আসছে। মুখ দিয়ে অনবরত লালা ঝরছে। এবারও সেই বেল গাছ আমার দিকে ছুঁড়ে দিল। ওটা এসে আমার উপরে পড়লো আর আমার সারা শরীরে কাঁটা ফুটে আরো রক্ত বেরোতে লাগলো। আমার এই অবস্থা দেখে ও চড়ে চড়ে হাসতে লাগলো। আমি ক্রমশ নিস্তেজ হয়ে পড়তে লাগলাম। ও এবার গ্রামের অন্য বাড়ির দিকে অনবরত ঢিল পাথর যা পারছে ছুঁড়তে লাগলো। আমি গাছটাকে কিছুতেই সরাতে পারছি না। আমার কানে তখন বাড়িতে ঢিল পাথর ছোড়ার শব্দ আর জোরে জোরে হাসির শব্দ কানে আসছে। আমি অনেক কষ্ট করে গাছটাকে সরাতে চাইছি, কিন্তু পারছি না।
না, এভাবে আমি হেরে যেতে পারি না। আমি হারবো না। এতগুলো মানুষ আমার দিকে তাকিয়ে আছে, তাদেরকে আমি নিরাশ করতে পারবো না। আমাকে পারতেই হবে, যেভাবেই হোক আমাকে পারতেই হবে। ওই হাসি বেড়েই চলেছে। আমি আমার সমস্ত শক্তি দিয়ে গাছটাকে সরিয়ে নিজেকে বার করলাম কোনো রকমে। ও দেখলো সেটা, আবার পাথর ছোড়া শুরু করলো। ওই পাথর এক একটা আমার গায়ে লাগছে আর ফেটে যাচ্ছে জায়গাটা। আমি বহু কষ্টে আমার পুজোর জায়গায় পৌঁছলাম। সেখান থেকে ওই কুণ্ডলিটা হাতে নিলাম, তারপর মন্ত্র পড়তে শুরু করলাম। সেটা দেখেও আবার আমার উপর আক্রমণ শুরু করলো, কিন্তু আমি আমার সর্বোচ্চ শক্তি দিয়ে নিজের গাত্র বন্ধন করে নিলাম। এবার আবার ওই কুণ্ডলিটা নিয়ে মন্ত্র পড়া শুরু করলাম। এবার ওর কোনো আক্রমণ আমার গায়ে লাগলো না। কিছুক্ষণ পর আমি ওই কুণ্ডলি দিলাম, ওই পিশাচের দিকে ছুড়লাম। সোজা ওর বুকে লাগলো। এবার তীব্র আর্তনাদ করে উঠলো, আর পুকুরের জলে সমুদ্রের মতো ঢেউ উঠে আসলো। একটা পুকুরের জল এভাবে উত্তাল হয় সেটা কেউ না দেখলে বুঝতে পারবে না। ধীরে ধীরে সব শান্ত হয়ে গেল। আমার আর কিছু মনে নেই। তারপর আমার যখন জ্ঞান ফিরল, আমি দেখি আমার পাশে মোড়ল মশাই আরো গ্রামবাসীরাও আছেন। বাবা, আপনি ঠিক আছেন? আজকে সকালে কিছু গ্রামবাসী আপনাকে দেখে এখানে নিয়ে এসেছে। আপনার চারিদিকে রক্ত পড়েছিল। আমরা তো ভয় পেয়ে গিয়েছিলাম। আমি ঠিক আছি। আপনার তো সারা শরীরে চোট আছে, প্রচুর রক্ত বেরিয়েছে। বাবা, কি হয়েছিল আপনার? রাতে শিকারকে পেয়েছে, এমনি এমনি কি ছেড়ে দেবে? আমার উপর যত পেরেছে অত্যাচার করেছে, তাও বাঁচতে পারেনি। আপনার গ্রামের ওই পিশাচকে আমি ওই পুকুরে আটকে দিয়েছি, ও আর বেরোতে পারবে না। আপনার গ্রাম এখন সম্পূর্ণ নিরাপদ। আর ধীরে ধীরে ওই জল এমনিভাবেই শুকিয়ে যাবে। তারপর আপনারা আপনাদের পুকুর ব্যবহার করতে পারবেন। আর পুকুরে সামান্য জল থাকলেও কিন্তু ব্যবহার করবেন না। আপনাকে কি বলে যে ধন্যবাদ জানাবো বাবা। আপনি আমাদের গ্রামকে বাঁচালেন। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওই পিশাচের আগমনের কারণ কি ছিল? হয়তো অতীতের কোনো ঘটনার ফলে এই পিশাচ হয়তো এখানে এসে গেছিল। যদি না ধরা পড়তো তাহলে পুরো গ্রাম তো ধ্বংস হয়ে যেত। তা যা বলেছ, তবে ঠাকুরমশাই, এই পিশাচটা খুব ভয়ঙ্কর ছিল আর শক্তিশালীও। তা ঠিক বলেছ, আমাকে তো প্রায় মেরেই ফেলেছিল। ঠাকুরমশাই, তাহলে আজকে চলি, অন্য আরেকদিন আসবো। আচ্ছা, সাবধানে যেও। তোমরা মাঝে মাঝে আসো, আমার ভালোই লাগে। একটা সন্ধ্যা ভালোই কাটে। তা যা বলেছেন।